পরীক্ষার শেষ কয়েকটা মুহূর্ত, আমাদের সময় একেবারে কম কিন্তু সিলেবাস অনেক বেশি। সেই জায়গা থেকে এসে যখন আমাদের পড়তে হয় তখন যদি প্রপার ওয়েতে না পড়া হয় তাহলে আমাদের সিলেবাসও অপূর্ণ থেকে যায় এবং আমাদের মনটাও ঠিক ভর হয় না। মাত্র 1 মাসের ভিতরে এইভাবে যদি পড়ো সায়েন্টিফিক উপায়ে তাহলে হয়তো তোমরা তোমাদের সিলেবাসটা খুব শর্ট সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবে। এবং এই প্রশ্নগুলো প্রায় গত 10 বছরে খুব রিসার্চ অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে। তো প্রথম থেকে ক্লাসগুলো করো, আশা করছি তোমাদের পরীক্ষার আগে আর কোনো সমস্যা থাকবে না। সো আমরা কথা না বাড়িয়ে আমাদের স্লাইডে চলে যাই। আমাদের কয়েকটা অধ্যায় রয়েছে, তার ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর ভিতর একটা হলো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় ক নম্বরের জন্য তোমরা যেগুলো পড়বে এটা খুবই গুরুত্বপূর্ণ। জীবন নির্বাহী খামার বলতে আসলে কি বোঝো, জীবন নির্বাহী খামার বলতে কি বোঝো, শস্য বহুমূল্যকরণ বলতে কি বোঝো, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হলো কৃষি পণ্যের বিপণন বলতে কি বোঝো, কৃষি জোতটা কি, কৃষি খামার কি এবং কৃষি ঋণ কি, অর্থাৎ কৃষি সম্পর্কিত যে কোনো বিষয় তোমরা খুব গুরুত্ব সহকারে পড়তে পারো। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শস্য বহুমূল্যকরণ বলতে কি বোঝো। খ নম্বরের জন্য তোমরা যেগুলো পড়বে সেগুলো হলো কৃষি পণ্যের বিপণনের 2টি সমস্যা, এটা খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর হলো চিংড়িকে কেন হোয়াইট গোল্ড বলা হয়, এটা প্রায় কোনো না কোনো বোর্ডে পড়েই। কৃষিজোত এবং কৃষি খামারের ভিতরে পার্থক্য কি। তারপর হলো মাশরুম চাষের অর্থনৈতিক গুরুত্ব এবং কৃষিতে জৈব প্রযুক্তির ব্যবহার। আশা করি এইগুলো পড়লেই তোমাদের খ নম্বরের জন্য এনাফ বলে মনে করছি। তারপরে দেখি গ নম্বরের জন্য তোমরা যেগুলো পড়তে পারো সেগুলো হলো কৃষির উপখাত, কৃষিতে 4টি উপখাত আছে, সেই উপখাত সম্পর্কে তোমাদের যে কোনো একটা পড়তে পারে অথবা পাই চার্ট পড়তে পারে, সেখান থেকে পড়তে পারো। 2 নম্বর হলো কৃষি পণ্যের বিপণন নিয়ে বিস্তারিত, যেখানে আমরা ক নম্বরে দেখছি হয়তো সেখানে শর্ট দেখছি কিন্তু এখানে একটু বিস্তারিত দেখতে হবে। গ নম্বর হলো কৃষি পণ্যের প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক যে ঋণটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হুটহাট করে পড়ে যায়। 4 নম্বর হলো জীবন নির্বাহী খামার এবং বাণিজ্যিক খামার, এটাও অনেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং 4 নম্বর হলো শস্য বহুমূল্যকরণের প্রভাব বা কারণ, 2টার একটা পড়তে পারে এই গ নম্বরে এসে। ঘ নম্বর যদি আমরা দেখি কি বলছে, যে প্রথমে বলছে হলো কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের গৃহীত পদক্ষেপ, আর একটা হলো বাংলাদেশের অর্থনীতিতে কৃষি উপখাতের প্রভাব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে শস্য বহুমূল্যকরণের প্রভাব, কিন্তু এটা যদি আমরা গ নম্বরে দিয়ে দিচ্ছি, সুতরাং এটা হচ্ছে তোমরা এখানে না আনলে হচ্ছে। তো তোমাদের আগের দিন আমি প্রথম পত্র যখন দিচ্ছিলাম তখনও কিন্তু একটা কথা বলছিলাম যে আমাদের কিন্তু ক খ গ ঘ এরকম না যে কর প্রশ্ন কতে আসবে, খর প্রশ্ন খতে আসবে, এমন হতে পারে গড় প্রশ্ন শর্ট করে কতেও আসতে পারে। তো তোমরা এটাকেও খেয়াল রেখো যাতে করে তোমাদের কোনো প্রশ্ন স্কিপ না হয়। তারপর দেখি আমাদের কি বলছে, এবার আমাদের হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের ক নম্বরের জন্য আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ মনে করছি বা বিভিন্ন বোর্ডে আসে বারবার, তার ভিতরে অন্যতম একটা হলো কুটির শিল্প কি, আমদানি বিকল্প শিল্প কি, হাইটেক শিল্প কি, শিল্প কি এবং পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এইগুলো যদি পড়ো তাহলে আশা করছি তোমাদের ক নম্বরের জন্য সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর খ নম্বরের জন্য যেটা আছে সেটা হলো ক্ষুদ্র এবং কুটির শিল্পের মধ্যে 2টি পার্থক্য। 2 নম্বর হলো দেশের আমদানিতে উন্নতিতে আমদানি বিকল্প শিল্পের গুরুত্ব। 3 নম্বর হলো রপ্তানি বিকল্প শিল্প বলতে আসলে কি বুঝি, বা রপ্তানিমুখী যে শিল্পগুলো আছে সেই শিল্পটা বলতে আসলে কি বুঝি। গ নম্বরের জন্য আমরা কয়েকটা পড়বো, মাত্র 2টা পড়বো। একটা হলো কোন একটি শিল্পের গুরু সমস্যা, হয়তো সেটা হতে পারে তোমার পোশাক শিল্প, সেটা হতে পারে তোমার চামড়া শিল্প, বা এরকম যে শিল্পগুলো আছে চা শিল্প, এগুলো যেগুলো আছে আশা করি এর ভিতর কোন একটা পড়বে, তোমাদের ওই শিল্পের সমস্যাগুলো সমাধান করতে হবে। তো কিছু সমস্যা আছে যেগুলো সবারই একেবারে সেম, ওকে। তো এই সমস্যাগুলো কি করবো, যেমন কাঁচামালের সমস্যা, এটা কিন্তু চাতেও হয়, এটা হচ্ছে পোশাকেও হয়, এটা পাটেও হয়, সবারই হয়। সো কিছু কিছু আছে যেগুলো সবারই আছে, তো ওই জায়গা থেকে তোমরা ওইগুলো মার্ক আউট করে করতে পারো যাতে করে একটা প্রশ্নের ভিতরে সবগুলো হয়ে যায়। তারপর দেখি আরেকটা হলো বৃহৎ শিল্প, মাঝারি শিল্প এবং কুটির শিল্পের ব্যাখ্যা, যে কোনো একটা পড়তে পারে। যে রহমত মিয়া কি করছে, তার বাড়ির 5 জন লোক নিয়ে এবং কিছু স্বল্প মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করেছে। এবার গ নম্বরে দিলে এটা কোন শিল্প, ঘ নম্বরে দিলে এটা কোন শিল্পের উদাহরণ, তখন তুমি বলবো এটা কোন শিল্প, কুটির শিল্প, ওকে। তো এরকম যে কোনো একটা শিল্প হয়তো এখানে পড়তে পারে। তারপর দেখি ঘ নম্বরের জন্য কি আছে। ঘ নম্বরে প্রথম বলছে কুটির অথবা মাঝারি শিল্পের উন্নয়নে কি কি পদক্ষেপ আসলে নেওয়া যায়, এটা প্রায় দেখি পড়ছে। 2 নম্বর হলো পোশাক শিল্পে বাংলাদেশের আর্থিক সম্ভাবনাময় একটি শিল্প, এটা গুরুত্বপূর্ণ। 3 নম্বর হলো বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের গুরুত্ব, এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এইটা। সো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এবার আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটা অধ্যায় হলো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের প্রথম ক নম্বরের জন্য যে প্রশ্নগুলো আমরা পাচ্ছিলাম সেটা হলো জনসংখ্যার ঘনত্ব কি, খুবই গুরুত্বপূর্ণ।
2 নম্বর হলো নিট অভিবাসন কি, 3 নম্বর হলো কাম্য জনসংখ্যা কি। কাম্য জনসংখ্যা ইনশাআল্লাহ তুমি ক খ গ ঘ যে কোনো একটাই মাস্ক পাবাই। ওকে, তারপর কি আছে আত্মকর্মসংস্থান কি এবং জন্মহার বলতে আসলে কি বোঝো। এই 5টার ভিতরে আশা করছি তোমরা ইনশাআল্লাহ তোমাদের ক নম্বর অথবা খ অথবা গ অথবা ঘ যে কোনো একটা তোমাদের পড়ে যাবে ইনশাআল্লাহ। তারপর খ নম্বরে দেখি আমাদের কি বলছে। প্রথমে বলছে মানব সম্পদ উন্নয়ন বলতে কি বোঝো। ওকে, 2 নম্বর হলো জন্মহার জনসংখ্যাকে কিভাবে প্রভাবিত করে, এটাও মাঝে মধ্যে পড়ে দেখছি। অতিরিক্ত জনসংখ্যা দেশের উন্নয়নের পথে বাধা। অতিরিক্ত জনসংখ্যা, কিন্তু অতিরিক্ত জনসংখ্যাকে আমরা যদি জনসম্পদ তৈরি করতে পারি তখন কিন্তু সেটা বাধা থাকে না। সো এটা তোমরা ব্যাখ্যা করবা। গ নম্বরের জন্য আমরা যে প্রশ্নটা সবার আগে প্রাধান্য দিয়েছে সেটা হলো এইটা, জনসংখ্যা তত্ত্ব বা কাম্য জনসংখ্যা তত্ত্ব। ওকে, 2 নম্বর হলো জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করতে হবে। 3 নম্বর হলো জনসংখ্যার বৃদ্ধি হলে তার প্রভাবটা কি। মানে এখানে 2 ওয়েতে প্রশ্ন আসতে পারে, হয় ক্যালকুলেটিভ প্রশ্ন আর না হয় একেবারে জেনারেল প্রশ্ন। ওকে, তো যদি ক্যালকুলেটিভ প্রশ্ন দেয় তাহলে মাস্ট বি তোমাকে এইটা দিবে, এই 2টা দিবে। ওকে, আর যদি তোমাকে একেবারে জেনারেল দেয় তাহলে হয়তো এই প্রশ্নটা দিবে যে জনসংখ্যা বৃদ্ধির প্রভাবটা কি। আর জন্মহার এবং মৃত্যুহার এই 2টাও কিন্তু একটা ক্যালকুলেটিভ প্রশ্ন। তো 3টা প্রশ্ন হচ্ছে আমাদের ক্যালকুলেটিভ, আর একটা হলো তোমাদের জনসংখ্যা বৃদ্ধির প্রভাব, যেটা হচ্ছে জেনারেল লিখতে হবে। তো তোমরা সবসময় যেগুলো ক্যালকুলেটিভ ওইগুলো করার চেষ্টা করো, তাহলে এখানে সুযোগটা কি হবে, তুমি 3-এ 3 অথবা 4-এ 4 পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তারপরে দেখি ঘ নম্বরের জন্য আমাদের যেটা পেয়েছি সেটা হলো জনসংখ্যা সমস্যা সমাধানে সরকারের গৃহীত পদক্ষেপ। তো সরকারের গৃহীত পদক্ষেপ তোমার কোথাও না কোথাও রয়েছে, সেটা মানে এই অধ্যায় হোক বা এর আগের অধ্যায়ে আমরা দেখলাম শিল্পের ক্ষেত্রে পদক্ষেপ ছিল, তার আগে ছিল কৃষির ক্ষেত্রে পদক্ষেপ ছিল। সো পদক্ষেপ, সরকারের পদক্ষেপ বা হস্তক্ষেপ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর কি বলছে কাম্য অথবা ম্যালথ্যাসীয়, এই যে এইটা। ওকে, এখানে আমি সবচেয়ে গুরুত্ব দিচ্ছি ম্যালথ্যাসীয় জনসংখ্যা তত্ত্ব যেটা আছে, কারণ আমরা ইতিমধ্যে কাম্য জনসংখ্যা তত্ত্ব দেখে ফেলছি। তো হয়তো এমন বলতে পারে যে কাম্য জনসংখ্যা তত্ত্ব এবং ম্যালথ্যাসীয় জনসংখ্যা তত্ত্বের ভিতরে আসলে পার্থক্যটা কি, এইভাবে আসতে পারে অথবা তোমার ডিফাইন করে আসতে পারে। ওকে, তো 2টাই তোমরা একটু ভেঙে ভেঙে দেখো। আর যদি বুঝতে অসুবিধা হয় আমাদের যে চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, সেখানে তোমরা জাস্ট কমেন্ট করবে, আমরা তোমাদের বুঝিয়ে দেবো। ওকে, এবার আমাদের সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় হলো মুদ্রাস্ফীতির একটা অধ্যায়। তো সেখানে প্রথম প্রশ্ন ছিল হচ্ছে ব্যাংকের হারটা কি, 2 নম্বর হলো সূচক সংখ্যাটা কি, 3 নম্বর হলো মুদ্রাস্ফীতি কি। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মাস্ট বি কোনো না কোনো বোর্ডে বা কোনো না কোনো মানে ক খ গ ঘ ইনশাল্লাহ তোমরা এটা পেয়ে যাবা। তারপর হলো কি ভোক্তার মূল্য সূচক বা সিপিআই, এটাও কিন্তু পড়ে, অথবা এইটা তোমার গ নম্বরে দিয়ে তোমার সিপিআই নির্ণয় করতে বলতে পারে। ওকে, আমাদের যশোর বোর্ডে একবার পড়ছিল, মানে আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম সেবার এই প্রশ্নটা পড়ছিল যে ভোক্তার মূল্য সূচক বা সিপিআইটা বের করো। এটা বের করতে মানে যদি তুমি আগে প্র্যাকটিস না করো বের করতে বেগ পেতে হয়। খ নম্বরে দেখি আমাদের কি আসছে, মুদ্রাস্ফীতি উৎপাদনকারীর জন্য সুফল বয়ে আনে। এটা মজার একটা প্রশ্ন, বাট খুব একটা গুরুত্বপূর্ণ না, তারপরেও তোমরা এটা জেনে রাখো। তারপরে কি হলো মৃদু মুদ্রাস্ফীতি ইতিবাচক দিক, এইটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর কি বলছে মুদ্রাস্ফীতি কষ্টকর কিন্তু মুদ্রা সংকোচন এটা হচ্ছে অযৌক্তিক। এগুলো সবই ক্যালকুলেটিভ প্রশ্ন, তো তোমরা একটু মাথা খাটিয়ে উত্তর দিবে। গ নম্বরের জন্য আমরা যেটা দেখবো সেটা হলো উদ্দীপকে কোন ধরনের মুদ্রাস্ফীতি নির্দেশ করে, অর্থাৎ তোমাকে একটা চিত্র দেবে। ওকে, তো যদি তোমাকে ডিমান্ড 2টা দেয়, ডিমান্ড মনে করো এখানে ছিল আরেকটা এখানে রয়েছে, তো ডিমান্ড যদি পরিবর্তন হয় সেটা হলো চাহিদা পরিবর্তন, আর যদি যোগান তোমার পরিবর্তন হয় এখান থেকে এখানে হলো তাহলে সেটা হলো যোগান বা চাহিদা যোগানজনিত পরিবর্তন মুদ্রাস্ফীতি। ওকে, তো এই 2টাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে চাহিদা আর একটা হলো যোগান মুদ্রাস্ফীতি। তারপর দেখি মুদ্রাস্ফীতির কারণ অথবা মুদ্রাস্ফীতির পরিমাপ। এই প্রশ্ন যদি তোমরা আসে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট এই প্রশ্নটা অন্তত তোমরা ছেড়ে এসো না, কারণ এটা সবচেয়ে সহজ প্রশ্ন, 3-এ 3 পাওয়ার মতন একটা প্রশ্ন। সো এটা যেমন গুরুত্বপূর্ণ তেমন মার্ক পাওয়ার জন্য খুবই মানে ভালো একটা ইম্প্যাক্ট ফেলে। তারপর বলছে কি ঘ নম্বরের জন্য আছে মুদ্রাস্ফীতির ফলাফল এবং রোধ করার উপায়। ওকে, তো মুদ্রাস্ফীতি তোমার যদি গ নম্বরে দেয় যে মুদ্রাস্ফীতিটা কি বা মুদ্রাস্ফীতি তুমি কিভাবে মান বের করবে, তাহলে তুমি ধরে নেবে যে ঘ নম্বরে তোমাকে মুদ্রাস্ফীতির ফলাফল পড়বে ইনশাল্লাহ। তারপর কি বলছে চাহিদা অথবা যোগান মুদ্রাস্ফীতি সৃষ্টি হওয়ার কারণ কি। এখানে আরেকটা বিষয় আছে, তুমি এইখানে যখন বলবে এটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে তোমাকে হয়তো ব্যাখ্যা করতে বলবে। ওকে, যে মুদ্রাস্ফীতির ফলাফল কি এবং বাংলাদেশে তার মানে প্রভাবটা কি। আর গ নম্বর তার 2 নম্বরে কি বলছে চাহিদা এবং যোগানজনিত মুদ্রাস্ফীতি কেন আসলে সৃষ্টি হয়। ওকে, তো এই 2টাই কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ। তারপর কি বলছে আমরা অষ্টম অধ্যায়ে চলে যাব। এখানে প্রথম প্রশ্ন ছিল আন্তর্জাতিক বাণিজ্য কি, বেশ গুরুত্বপূর্ণ। তারপর কি বলছে বিশ্বায়ন কি এবং 3 নম্বর হলো
অভ্যন্তরীণ বাণিজ্যটা কি। একটা হলো অভ্যন্তরীণ বাণিজ্য, আরটা হলো আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্যটা বেশিরভাগ সবাই বোঝে, বাট অর্থনৈতিক বাণিজ্য একটু কম বোঝে, ওইটাই দিয়ে মাঝে মধ্যে টেস্ট করতে পারি। খ নম্বরে কি বলছে যে বৈদেশিক সাহায্যের তুলনায় বৈদেশিক বাণিজ্য উত্তম। এইটা তোমাকে হয় খ নম্বরে ডিফাইন করবে, আর নাহলে ঘ নম্বরে ছোট্ট করে এই লাইনটি তুলে দেবে, দিয়ে বলবে যে ব্যাখ্যা, উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। সো ইনশাল্লাহ এই একটা প্রশ্ন যেটা তোমরা কোনো না কোনো বোর্ড ইনশাল্লাহ এই প্রশ্নটা দেবে। তারপর কি বলছে, আন্তর্জাতিক বাণিজ্য কেন সংগঠিত হয়। আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হওয়ার মূল কারণ কি, যে সব দেশ তাদের যে প্রয়োজন অনুযায়ী উৎপাদন করতে পারে না, ফলে অন্য দেশের উপর তাদের নির্ভরশীল হতে হয়, এটা হচ্ছে প্রধান কারণ। আরও বেশ কয়েকটা কারণ আছে, কারণগুলো তোমরা দেখবা, আশা করি তোমাদের হয়ে যাবে। ওকে, সো এই দুইটা প্রশ্নই মোটামুটি বেশ গুরুত্বপূর্ণ। গ নম্বরে এসে আমরা দেখতে পেলাম আন্তর্জাতিক বাণিজ্য এবং অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পার্থক্য। এটা শুধুমাত্র গ না, মাঝে মধ্যে খতেও পড়ে, আবার গত পড়তে পারে যে প্রথম একটা অনুচ্ছেদ দিলে সেখানে মনে করো যে আন্তর্জাতিক বাণিজ্য আর নিচে যেটা আছে সেটা অভ্যন্তরীণ বাণিজ্য, দিয়ে গ নম্বরে বললো যে উদ্দীপকের আলোকে দুইটি বাণিজ্যর ব্যাখ্যা করো। সো ব্যাখ্যা করবা। 2 নম্বর হলো প্রচলিত এবং অপ্রচলিত। প্রচলিত মানে কি, যেটা অনেকদিন ধরে তোমার রপ্তানি হয়ে আসছে, আর অপ্রচলিত হলো এই যে রিসেন্টলি কয়েকদিন আগে রপ্তানি হচ্ছে এইটা। তারপরে কি পোশাক শিল্পের গুরুত্ব। এই তিনটা প্রশ্ন তোমরা খুব 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 গুরুত্বপূর্ণ, এবং তোমরা একটু মনোযোগ দিয়ে এই প্রশ্নগুলো দেখবা। ওকে, তিনটা প্রশ্নই কিন্তু মানে অনেক সময় নিয়ে আসলে এই প্রশ্নগুলো দেখা হয়েছে, তো এই প্রশ্নটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্ন তিনটা। ঘ নম্বরের জন্য আমরা যেটা দেখব সেটা হলো বাণিজ্য সম্প্রসারণে সরকারের পদক্ষেপ। এই যে আবার সরকার আসছে, তো বেশিরভাগ ক্ষেত্রে অর্থনীতি মানে তোমার সরকারের একটা হস্তক্ষেপ সেখানে থাকবে, কারণ সরকার টিকে থাকতে গেলে বাংলাদেশের অর্থনীতিকে টিকে রাখতে হবে, বাংলাদেশের ব্যাংকে টিকে রাখতে হবে, বাংলাদেশের মানুষের বাজারকে টিকে রাখতে হবে, সবগুলো টিকে রাখার জন্য তারপর কিন্তু সরকার টিকে থাকে। সো সরকারের হস্তক্ষেপ কোথাও না কোথাও তোমাকে থাকবে, এবং তুমি সেই অনুযায়ী প্রিপারেশন নিবে। 2 নম্বর কি বলছে, পোশাক শিল্পের আসলে সম্ভাবনাটা কি। এর আগে আমি পোশাক শিল্পে দেখাচ্ছিলাম পোশাক শিল্পের গুরুত্ব, আর এখানে হচ্ছে পোশাক শিল্পের সম্ভাবনা, দুইটা কিন্তু আলাদা জিনিস। তারপর কি হলো আন্তর্জাতিক বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বটা কি, কেন আমরা আন্তর্জাতিক বাণিজ্য করব, আমাদের আন্তর্জাতিক বাণিজ্য কেন করা উচিত, এই সম্পর্কিত যে গুরুত্বগুলো আছে সেটা আসলে দেখলেই হবে। আমাদের নবম অধ্যায় কি বলছে, প্রথমে এই অধ্যায়টা মজার একটা অধ্যায়। প্রথম বলতে সরকারি ব্যয়। আমাদের নবম অধ্যায়ের প্রথম ক নম্বরের জন্য যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো বেশ অনেকগুলো প্রশ্ন আছে, বাট প্রশ্নগুলো প্রত্যেকটা অনেক সহজ আছে। ওকে, প্রথম বলছে প্রত্যক্ষ এবং পরোক্ষ কর কি, তো একটা জানলে তুমি একটা জানতে পারছো। তারপর কি আবগারি শুল্কটা কি, এটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাস্ট বি থাকবে ইনশাল্লাহ। তারপর কি সরকারি আয় অথবা সরকারি ব্যয়টা কি, একটা ইম্পর্টেন্ট। আর হলো আয়কর কাকে বলে, মাস্ট বি। তো এখানে যে পাঁচটা আছে, এই পাঁচটা না মানে বারবার রিপিট হয়েছে, গত 10 বছর বা 15 বছর করে দেখলাম বারবার এই প্রশ্নগুলো রিপিট হচ্ছে। ওকে, তো তোমরা এগুলো দেখবা, এবং কিছু আছে যেগুলো ইউনিক, যেগুলো পড়ে না, ওগুলো পড়ার একটা সম্ভাবনা রয়েছে, সেগুলো আমরা তুলে ধরছি, যাতে করে তোমাদের মানে 100% কমন নিয়ে আসার চেষ্টা আমাদের যত অব্যাহত থাকে। তারপর কি বলছে দেখি, খ নম্বরে প্রথম বলছে সরকারি ব্যয় কিভাবে কর্মসংস্থান ঘটায়। সরকারি ব্যয়, সরকারি আয় না, কিন্তু এটা মাথায় রেখো। 2 নম্বর হলো আয়করকে প্রত্যক্ষ কর বলা হয় কেন, অথবা এইটা পড়তে পারে যে ভ্যাটকে কেন পরোক্ষ কর বলা হয়, দুটোর মধ্যে একটা যে কোনো একটা পড়তে পারে। তারপর কি মূল্য সংযোজন কর বা ভ্যাটটা আসলে কি। ক নম্বর হলো পরোক্ষ কর ফাঁকি দেওয়া যায় না কেন। পরোক্ষ কর মানে কিন্তু ভ্যাট কি তুমি ফাঁকি দিতে পারবা? তুমি যদি জামা কিনতে যাও, তোমাকে অবশ্যই ট্যাক্স দিয়ে জামা কিনতে হবে, কিন্তু আমরা বুঝতে পারি না বলে কি করি, আমরা ভাবি যে আমাদের হয়তো টাকা দেওয়া লাগেনি। সো এটা আসলে ফাঁকি দেওয়া যায় না, কিন্তু কেউ যদি চাই তাহলে সে তার ইনকাম ট্যাক্স, সে তার বাণিজ্যিক ট্যাক্স, বা সে তার হচ্ছে জমি জমার ট্যাক্স, এগুলো চাইলে ফাঁকি দিতে পারে। ওকে, আমরা প্রতি বছর দেখি না রোনালদো, মেসি, তারপর বড় বড় প্লেয়ারগুলো কি করে, তাদের ইনকাম ট্যাক্সটা ফাঁকি দেওয়ার চেষ্টা করে। গ নম্বরের জন্য দেখছি দুইটা প্রশ্ন আছে, একটা হলো সরকারি আয়ের বিভিন্ন উৎস। ওকে, অভ্যন্তরীণ উৎস আছে, বহির উৎস আছে, বিভিন্ন উৎস আছে, তো সেই উৎসগুলো। আরটা হলো করের প্রকারভেদ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, কর কয় প্রকার, কর হচ্ছে 2 প্রকার, এটা হচ্ছে প্রত্যক্ষ কর আর এটা হলো পরোক্ষ কর। প্রত্যক্ষ কর কোনগুলো, পরোক্ষ কর কোনগুলো, এগুলো তোমরা আলাদা আলাদা করে 2 সেগমেন্টে ভাগ করে একবার করে দেখে যাবা যদি কিছুই না পারো। ওকে, ঘ নম্বরের জন্য যেটা আছে সেটা হলো বৈদেশিক উৎস অপেক্ষা অভ্যন্তরীণ যে ঋণটা আছে সেখান থেকে ঋণ নেওয়া বেশি উপযোগী। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর কি প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক যে ঋণ, সেই ঋণের পার্থক্যটা কি, এটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করতে বলছে। সাজেশন ছিল এই পর্যন্তই। ওকে, তো আমাদের কোর্স লঞ্চ হয়েছে ইতিমধ্যে, সেটা হলো এইচএসসি
এবং অ্যাডমিশন সে কোর্সটা আগে ছিল 4,500 টাকা, বাট চিন্তা নেই, এখন এই কোর্সে ডিসকাউন্টে চলছে মাত্র 2,999 টাকা। এবং মজার বিষয় হলো প্রথম যে 200 জন মানে এখানে এনরোল করবে, প্রথম 200 জন, তাদের জন্য তোমার টি শার্ট রয়েছে, তোমার বই রয়েছে, আকর্ষণীয় সব পুরস্কার রয়েছে। এই যে বইগুলো দেখছো, বইগুলোর দাম কিন্তু অনেক, এবং এই বইগুলো একেবারে ফ্রিতে দেওয়া হবে যারা প্রথম 200 জন যারা আছে তাদের জন্য। এবং অ্যাডমিশন বুক রয়েছে, টি শার্ট রয়েছে, এছাড়াও তোমরা, এবং এই কোর্সের মেয়াদ হলো প্রায় 11 মাস। এই যে খ ইউনিট যেটা রয়েছে, এখানে বাংলার জন্য 50টি এবং এক্সাম 20টি, সবগুলো 50টি করে ক্লাস, 20টি করে এক্সাম। ওকে, তো এরপরে কি হবে, তোমাদের ক্লাসগুলো পরীক্ষার মাধ্যমে ঝালাই করে নেওয়া হবে।